অর্থাৎ আগামী ক্লাস থেকে আমরা যে 18টা ক্লাস পাবো, ওই ক্লাস কয়টা একেবারে সিরিয়াল অনুযায়ী আমরা একভাবে দিব। এটা ধরেন ধরে নিয়ে আমরা কোর্সটাকে সমাপ্ত করব। তার আগে আজকে যত রকমের প্রশ্ন থাকবে, আপনাদের যত রকম প্রশ্ন এই ক্লাসের ভিতর আর কি কি ঢুকাতে পারেন সেই প্রশ্ন আপনারা করতে পারেন। সেই সেই বিষয়ে বা আজকে কি জানার আসছে, আমি প্রশ্ন উত্তরে জ্যোতিষ শিক্ষা একটা বিষয় দিয়ে এই ক্লাসটা শুরু করি। আপনারা কেমন শিখলেন, কি হলে শিখতে পারতেন, আর একটু ভালো শেখা যায় কি করে, বা কার কি প্রশ্ন আছে, যে যে চর্চা করছেন তারা কেমন বেঁধে যাচ্ছেন। যেমন সকালে বললাম আমি দুটো ঘটনায় যেমন আটকে গেলাম, এরকম আটকে যাওয়া ঘটনা আপনাদের জীবনে ঘটতেছে কিনা। স্যার, জাতকের মনে করেন যে সময়টা মনে করতে পারতেছেন, যাকে ফিক্সড টাইম বলতেছে, হুম। যার কারণে তার লগ্নটা স্পেসিফিক পাওয়া যাচ্ছে না, রাশি পাওয়া যাচ্ছে কিন্তু লগ্ন পাওয়া যাচ্ছে না। তো হুম। সেই ক্ষেত্রে লগ্নটা ঠিক করার জন্য, যে আসলে তার কোন লগ্ন হইতে পারে সেটা ঠিক করার জন্য আমরা কি বিচার করতে পারি স্যার? সময়টা সে সঠিক বলতে পারতেছে না। পারতেছে না। সময় সঠিক বলতে পারছে না মানে তারিখটাই সঠিক নেই, এটাই ধরে নিতে হবে। সেটা তারিখ সঠিক, কিন্তু ও। সময়টা যেমন হয়তো 5টা বলতেছে, হুম। কিন্তু ঠিক 5টায় 5টায় তার যে লগ্ন পরে, ওই লগ্নে তার লাইফের সাথে তার বাকি এগুলা প্রেডিকশন গুলা মিলতেছে না। তো সেই ক্ষেত্রে সুন্দর প্রশ্ন। আহ যেমন দেখেন, এই প্রশ্নের কত সুন্দর উত্তর, প্রয়োগ বিধিটা কত সুন্দর, দেখেন শুনলে অবাক লাগবে। আমাদের সকালে ক্লাসে কিন্তু নবগ্রহ স্তোত্র পাঠ করা হয়নি। তো এই উত্তর দিয়ে আমরা ক্লাস শুরু করি, তখন নবগ্রহ স্তোত্র পাঠ করবো। দেখেন, আপনি বলেছেন যে সকাল 5টায় বলেছে, ধরেন সকাল 5টায় লগ্নটা মেষ, তাই তো? হ্যাঁ এইবার স্যার। মেষ লগ্ন অনুযায়ী আপনি চার্টটা বসিয়েছেন। তাকে উত্তরটা হ্যাঁ দেওয়ার আগে মেষ লগ্নের মানুষটি আর রাশিটা ধরেন হয়েছে হয়তো মকর বা কর্কট বা মিথুন বা বৃষ, যে কোনো একটা রাশি হয়েছে। তাহলে আর আনুমানিক টাইম বসালেন 5টা। 5টা বসিয়ে আপনি লগ্ন মেষ পেলেন, মেষের দিকে কোনো নজর দিলেন না, নজর দেওয়া যাবে না। কৌশলটা হচ্ছে মেষের দিকে নজর দিব না। এখানে দেখেন, উম, একটা পৃষ্ঠা বের করি। এই যে এই একটা পৃষ্ঠাতে থাকবে কি, এটা লগ্ন কুণ্ডলী, এটা হচ্ছে নবাংশ কুণ্ডলী, এটা চন্দ্র কুণ্ডলী। দেখেন হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আছে। দেখা যায় স্যার। আমরা এক্ষেত্রে চন্দ্র কুণ্ডলীটার দিকে তাকাবো প্রথম। চন্দ্র কুণ্ডলী মানে কি, চন্দ্র থেকে আমরা নাম্বারিংটা করবো। স্যার আমাদের এখানে সকাল থেকে কারেন্ট নাই স্যার, মনে হয় আমার লাইনটা অফ হয়ে যাবে, ব্যর্থ ফিল হ্যাঁ, না কারেন্ট স্যার। বৃষ্টিতে, ঝড় বৃষ্টিতে অনেক জায়গায় নেই। সারাদিন ধরে নাই স্যার, আমি চার্জ দিতে পারি নাই। অবস্থানটা কি, তাই মনে হয় না বন্ধুরা মিলে কাছে কম পরিবার কাছে অবস্থাটা এখন এই যে কি করে, এই যে তো সাউন্ড আসছে। তার খুললে গেল, বিদ্যুৎ চলে গেল। বিদ্যুৎ আমাদের এখানে তো সারাদিন ধরেই নাই। আমি তো অন্ধকারে বসে বসে স্যারের টেকালি দেখি আর কি।
টিটুদা নমস্কার। ওই নমস্কার দাদা। সুভাষ দা দেখা যায় না? আদব দাদা ভালো আছেন তো? চিরুদা ভালো আছেন? আদব দাদা কেমন হ্যাঁ আছেন? দাদা, ভালো কেমন? আছি, নমস্কার। ভালো থাকেন, আর আমাদের জন্য আশীর্বাদ করেন যাতে অনেকদিন। আমরা ভালো থাকতে পারি আপনার সাথে একই। সবাই ভালো থাকেন দাদা। আলহামদুলিল্লাহ, আপনি ভালো থাকবেন সবসময়। তা আপনি নাম বলছিলেন, ফোন করবেন, ফোন তো আর করেননি। বা আমি নাম্বার রাখছি, ফোন দিব, আমি সময় পাই না তো ভাই, আমি ব্যস্ত থাকি তো প্রায় সময়। আমি তো দুইটা তিনটা ব্যবসায় ব্যস্ত, বুঝছেন নি, একটা না তো। ও আমি খুব কষ্টের বিনিময়ে, মানে এটা আমার কাছে খুব ভালো লাগে বিদায়, এই শাস্ত্রটা খুব মনে প্রাণে ভালোবাসি বিদায় আমি মানে আপ্রাণ চেষ্টার বিনিময়ে আমি খালি যোগ দিই। আর অন্যদিকে আমি একটা আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতেও যেতে পারি না। না করেন, আস্তে আস্তে সবই আয়ত্তই। দাদা, নীরজ দাদা, টিটু দাদা, শোনেন, স্যারে একটা প্রশ্ন আমাদের লিখে রাখতে বলছিল, বড় অক্ষর দিয়ে আমরা লিখে রাখছিলাম, হ্যাঁ। ওই স্যারে যে কটা ক্লাস বলছে ওর ভিতরে এই প্রশ্ন নাই। বলছিল মানুষ কিসের জন্য আসে, গোসলের প্ল্যান দেখে কিভাবে জানবো। এটা কিন্তু লিখে রাখতে বলছিল। এটা তো একটা গুরুত্বপূর্ণ জিনিস। স্যারে আমাদের জন্য এইটাই এই ক্লাসে শিখায়। আচ্ছা, এখন এই আমাদের তার যে বলছে প্রশ্ন উত্তর করবো, আমরা কি কি প্রশ্ন করবো এটা নিয়ে আলোচনা করেন, কি কি জানার বিষয় আছে যদি একটু। শুনাই দিই, জানার তো স্যার আমরা অত আপনার কিছু। মিউট করা স্যার, আপনার মিউট করা স্যার। নীরজ দাদা, দাদা শোনেন, ওই স্যার একদিন স্যার বলছিল স্যার মানুষ আইসা কিসের পড়ছে। জন্য আসে, গোসলের প্ল্যান থেকে কিভাবে জানবো। এইটা ওই এটা নেক্সট একটা প্রশ্নের উত্তর রানিং আছে, ওইটার পরে ওই প্রশ্নটা করবেন। লাইট বন্ধ করছে, আমি শুনতে বলতেছে। তো তার লগ্ন আপনারা বসালেন, ধরেন লগ্ন কুণ্ডলিতে নজর না দিয়ে রাশি কুণ্ডলী অনুযায়ী নাম্বার বসালেন। তো রাশি মাতালের তাল, ও বিয়ের কুণ্ডলী তালুই মাতাল। অনুযায়ী ধরেন হয়তো লগ্ন এই মেষ পেয়েছে, এদিকে আমরা তাকালাম না, চন্দ্র পেয়েছি মকরে, চন্দ্রের দিকে তোমরা তাকালাম, চুপ থাকো। তাকিয়ে এখান থেকে নাম্বার করলাম। এইটাই কিন্তু চন্দ্র কুণ্ডলী। তো এভাবে নাম্বার করে কয়েকটি পয়েন্ট আপনারা বললেন, চন্দ্রের থেকে রাশি থেকে যেগুলো বলবেন সেগুলো তো অবশ্যই বাস্তবায়িত হবে, হবে না? রাশির যে বৈশিষ্ট্য সেগুলো বাস্তবায়িত হবে না তার জীবনে, তার জীবনে লাগবে না? হ্যাঁ স্যার, আচ্ছা, লাগবে, অবশ্যই লাগবে। লাগবে। যখন রাশি হ্যাঁ, কুণ্ডলী থেকে বলছেন তখন কিন্তু রাশি থেকে তার ফলাদেশ গুলো লেগে যাচ্ছে। এর থেকে যদি আপনি দু চারটি প্রশ্ন তার ভিতর থেকে বের করতে পারেন, বিশেষ করে ষষ্ঠ ভাব থেকে, যেমন হয়তো রোগ ব্যাধির কোনো আভাস যদি পেয়ে যান, অষ্টম ভাব থেকে তার যদি কোনো দুর্যোগের আভাস পেয়ে যান, বা ধরুন দ্বাদশ ভাব থেকে তার ব্যয়ের যদি কোনো আভাস পেয়ে যান, তখন সেই লোকটির চেহারা কেমন হবে আশেপাশের লগ্নটির দিকে তাকান। তখন মেষ, মীন এবং বৃষ, মেষের মানুষ কেমন হবে, মিনের মানুষ কেমন হবে, অর্থাৎ মেষে লগ্ন হলে দশমে চন্দ্র কেমন হবে, মিনে হলে একাদশে চন্দ্র কেমন হবে, আর বৃষে হলে ভাগ্যস্থানে চন্দ্র কেমন হবে। যেহেতু জন্ম সময়টা সঠিক বলতে পারেনি, বলেছে 5টা 30 মিনিট 45 সেকেন্ড, এইবার দেখা যাচ্ছে 5টা 30 মিনিট 45 সেকেন্ড বলছে, ওই জন্ম সময় লগ্নটা পড়েছে হয়তো 29°59', হয়তো লগ্নটা পড়েছে। এখন লগ্নটা মেষ হবে না বৃষ হবে, এটা হচ্ছে আমাদের বিষয়। তো মকর রাশির জাতক জাতিকারা যেমন হলো, তার ভিতরে মেষের কিছু বৈশিষ্ট্য যদি থাকে তাহলে লগ্নটা মেষ ধরা যাবে, আর বৈশিষ্ট্য যদি বৃষের থাকে তাহলে বৃষ ধরা যাবে। এই বৈশিষ্ট্য কিভাবে বের করবে? তার মুখ দিয়ে বের করতে হবে। তাহলে তার কাছে শোনা যেতে পারে যে আপনার কি গান বাজনা পছন্দ কিনা, আঁকা লেখা এগুলো পছন্দ কিনা। যদি পছন্দ হয় তাহলে বৃষ লগ্ন হবে। যদি লোকটা একটু রাগী জেদি ক্রোধী হয়, তার চোখ দেখে, তাকানো দেখেই কিন্তু বোঝা যাবে, তার বসা দেখে, বিশেষ করে তার চোখ দুটোর দিকে তাকালেই বোঝা যাবে যে মেষ রাশি, মেষ লগ্নের লোক কিনা। তাহলে এটা যদি আমরা তাকাই, আবার তার বচন ভঙ্গি বা বসার আভাস বলে দেবে যে মীন লগ্ন কিনা।
কারণ মীন লগ্নের মানুষ তো সাধারণত বিপ্রবণে মানুষ, ভদ্রসদ্র ভাবে বসবে, বসার সময় ধরেন তার ভিতরে একটা নম্রতা থাকবে, আপনার কাছে আসতে আপনার প্রতি একটা শ্রদ্ধা ভক্তি নিয়ে বসবে, এমন একটা ভাব তো তার মধ্যে থাকবে। এটা দেখেও কিন্তু আমরা লগ্ন নির্ণয় করে ফেলতে পারবো। অর্থাৎ কৌশলী হতে হবে। সেই কৌশলটা হচ্ছে যে আমরা লগ্নটা সঠিক করতে পারছি না, যেটা নীরজ বাবু বলছে যে জন্ম সময় 5টা বলছে বা জন্ম সময় জানে না, টোটালে যদি জন্ম সময় না জানে, সেক্ষেত্রে লগ্নের দিকে আমরা অগ্রসর না হয়ে চন্দ্রকুণ্ডলী থেকে বিচার করব। বিচার করতে করতে ওই প্রশ্নের ভিতর দিয়ে দেখবেন যে ওনার বৈশিষ্ট্য, 12টা লগ্নের বৈশিষ্ট্য যদি আপনাদের জানা থাকে, এক্ষেত্রে কি কি জানার দরকার দেখুন। সর্বপ্রথম নোট নিতে হবে যে আমরা 12টা লগ্নের বৈশিষ্ট্য মুখে থাকবে, একদম 12টা রাশির বৈশিষ্ট্য মুখের মধ্যে থাকবে, 12টা ওই 27টা নক্ষত্রের বৈশিষ্ট্য একেবারে জানা থাকতে হবে। তারপর জানা থাকতে হবে যে মাসে জন্ম, যেমন ইংরেজি মাস অনুযায়ী জানুয়ারি থেকে ডিসেম্বর জানতে পারেন, বাংলা ও বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত মাসে জন্ম জানতে পারেন। এইবার জন্ম যে বারটা আসছে, বারের বৈশিষ্ট্য কি, বারের বৈশিষ্ট্যটা জানতে পারেন। তারপরে হচ্ছে চন্দ্র অনুযায়ী আপনি ওই দিনের তিথি পেয়ে যাচ্ছেন, তিথি পেলে তিথির বৈশিষ্ট্য কি এটা পেয়ে যাচ্ছেন। তো যখন তিথির বৈশিষ্ট্য, মাসের বৈশিষ্ট্য, বারের বৈশিষ্ট্য, রাশির বৈশিষ্ট্য পাচ্ছে, লগ্ন তখন বের করতে আপনাদের জন্য খুব একটা কষ্টকর নয়। তখন বলতেই পারবেন লগ্ন থেকে, যেহেতু দেহ, মন বা শরীর স্বাস্থ্য, তার মানসিকতা, তার ভিতরে উদারতা, তার ভিতরে ক্ষুধা, না তার ভিতরে আক্রোশ, এগুলো জানতে পারলেই কিন্তু লগ্নটাকে বের করে স্থির করতে পারবে। এটা এমন কোনো কঠিন বিষয় নয়, চর্চা করতে করতে এক সময় দেখবেন বলে ফেলতে পারবেন। আর যখন বাকসিদ্ধ জ্যোতিষ হবে, তখন তো এমনি বলে ফেললে লেগে যাবে সেটা। দেবদাস বাবু ভালো বলতে পারবেন বাকসিদ্ধ জ্যোতিষ কাকে বলে। বাকসিদ্ধ জ্যোতিষের উদাহরণ দেবদাস বাবুর কাছ থেকে শুনবো। তার আগে আমরা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের নিয়ম নীতি অনুযায়ী আমরা নবগ্রহ স্তোত্র দিয়ে আমরা শুরু করি ক্লাসের দিকে। তো নবগ্রহ স্তোত্র কে পাঠ করবেন? আমি করছি স্যার। হ্যাঁ করেন। স্যার আমি হ্যাঁ বোধহয় মিউট মিউট করে বলে ফেলছিলাম। হ্যাঁ আবার বলতেছি হুম, মিউট করা ছিল। ও, ओम जवाकुसुमं संकाशं काश्यपं महादतिं दन्तारिं च पापग्नं प्रणहतस्मि दिवाकरं दिव्यसंकतसारवं स्फुरदानवसंभवं नमामि शशिनं भक्ताशंभुर्मोकटभूषणं धारणी गर्भसम्भूतं विद्युत्पुञ्जसमप्रभं कौमारं शक्तिहस्तञ्चलोहिताङ्गं नमाम्यहं प्रियङ्गकोलिकाशमं रूपेण पतिमं बुधं सम्मं सर्वगुणेपेतं नमामि शशिनं सुतं देवतां च ऋषीणां च गुरुं कनकशनिवं बन्धे भूतातिलोकेशं त्वां नमामि बृहस्पतिं हिमकुंड मृणालाभं दैत्यानां परमं सर्वशास्त्र प्रवक्तारं भार्गवं प्रणमाम्यहं नीलाञ्जन च प्रखं रविसितं महाग्रहं छाया गर्भसम्भूतं वन्दे भक्ताशनैश्वरम् अर्धकायं महागुरुं चन्द्रादित्य विमर्दकं सिंहि काया सुतं रुद्रं त्वां राहु प्रणमाम्यहं वलालधूमशङ्काशं तराग्रह विमर्दकं रुद्रं रुद्रात्मकं त्वां त्वां केतु प्रणमाम्यहं
ইতি আদিত্যাদি নবগ্রহ প্রণমাহম। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার হচ্ছে 42, 4 আর 2 6, অর্থাৎ শুক্রের ক্লাস। তো শুক্রের ক্লাসটি শুরু হচ্ছে শনির তারিখে এবং সাল মাস বার মিলে বুধ। তো আমরা এই দিনে কি কি জানতে পারি বলুন, একে একে প্রশ্ন করেন, প্রশ্ন উত্তরে জ্যোতিষ। যেমন প্রথম বললাম, দেবদাস বাবু ভালো বলতে পারবেন বাকসিদ্ধতা কি। বাকসিদ্ধ হলে মানুষ কিভাবে বলতে পারবে, সেই বাকসিদ্ধতা আমরা কিভাবে রপ্ত করতে পারবো, আমার কিন্তু জানা বাকশিদ হ্যাঁ, বাকশিদ্ধ হচ্ছে মানুষের মানে স্পিরিচুয়াল পাওয়ার যেটাকে বলে। হুম। মানুষ হয়তো কোনো কিছু আন্দাজে বলবে, সেটা হয়তো মিলে যাবে। সেটা সেই বাকশুদ্ধ করার জন্য মানুষকে সবসময় সদা সত্যি কথা বলতে হয়, আহ গুরুর আশীর্বাদ থাকতে হয়। আর আমরা যদি জন্মকুণ্ডলিতে দেখি, তাহলে বৃহস্পতির অবস্থান অবশ্যই ভালো লাগবে। বৃহস্পতি যদি আপনার লগ্নের দ্বিতীয় ভাবে বৃহস্পতি থাকে, বা আপনার দ্বিতীয় যদি বৃহস্পতির দৃষ্টি থাকে, তাহলে সেই জাতকের আর লগ্ন সাপেক্ষে যদি শুভ থাকে, তাহলে সেই জাতকের বাকশুদ্ধ হওয়ার সম্ভাবনা। ঠিক আছে। সুন্দর একটা প্রশ্ন বেরোয় আসলো, সুন্দর একটা উত্তর বেরোয় আসলো। প্রশ্ন না, যেমন বৃহস্পতি দ্বিতীয় অথবা দ্বিতীয় বৃহস্পতির দৃষ্টি থাকলে জাতক বাকসিদ্ধ হয়ে থাকে, তার সাথে আর কার কানেকশন থাকা লাগে? তার সঙ্গে কেতুর তো অবশ্যই থাকতে লাগবে স্যার। হ্যাঁ, তাহলে কেতু কোথায় থাকতে হবে মিনিমাম? কেতু বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকতে হবে। যুক্ত থাকলে সেটা অতিরিক্ত শুভ। দ্বিতীয় যদি থাকতে হয়, হ্যাঁ। যদি না হ্যাঁ, থাকে, যদি না থাকে কেতু আর কোথাও থাকলে হবে? পঞ্চমে স্যার। অষ্টমে 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 কেতু থাকলে বাকসিদ্ধ করবে? না, অষ্টমে না, তাহলে তো রাহু তো আসে সেকেন্ড হাউসে। হুম, দশমে দশমে দশমে, হ্যাঁ মেনে নিলাম। নবমেও কিন্তু দেবে। হ্যাঁ, ভাগ্য হবে, হ্যাঁ। তাহলে বৃহস্পতিকে আপনি শুধু দ্বিতীয় ধরলেন, নবম ধরলেন না কেন? পিতামাতা গুরুজনদের আশীর্বাদ তো নবম ঘর থেকেই আসে। হ্যাঁ, হ্যাঁ, গুরু এই তো কৃপা। বৃহস্পতি পঞ্চম দৃষ্টি, নবম দৃষ্টি, আর মানে বৃহস্পতি মানে যেখানে অবস্থান করে সেই দ্বিতীয় ঘরে। তো এই কটা আর কি, পঞ্চম, নবম আর মানে দ্বিতীয়। কেন স্যার পঞ্চম সেইখানে কি নবম আর কেতুর সাথে শনির কানেকশন লাগবে না স্যার? সেক্ষেত্রে শনি কেমন থাকতে হবে? শনি সবল থাকতে হবে না শনি দুর্বল থাকতে হবে? আহ শনি শনি তো অবশ্যই থাকতে হবে। জ্যোতিষ শাস্ত্রে আসতে গেলে তো আহ, শনি কি দুর্বল থাকলে বেশি বাকসিদ্ধ হবে না সবল থাকলে বেশি বাকসিদ্ধ হবে? আমার মনে হয় দুর্বলটাই মনে হয় বেশি। দেখুন, শনি অবশ্যই দুর্বল থাকতে হবে। হ্যাঁ, শনি, প্রথম কথা হচ্ছে, প্রথম সূত্র, শনি দুর্বল থাকতে হবে। দ্বিতীয়, নবম এবং দশমে বৃহস্পতির অবস্থান অথবা বৃহস্পতির দৃষ্টি, এটা থাকতে হবে। 3 নম্বর কথা হচ্ছে দ্বিতীয়, নবম বা দশমে কেতু থাকতে হবে। এই যোগগুলো যার প্ল্যানেটে আছে সেই ব্যক্তি বাকসিদ্ধ বলে গণ্য হবে। হাতে যদি অর্ধচন্দ্রাকারে বুধের ক্ষেত্র থেকে চন্দ্রের ক্ষেত্র বরাবর কোনো রেখা অঙ্কিত থাকে, তাহলে সেই ব্যক্তি বাকসিদ্ধ হবে। তাহলে এইবার বাকসিদ্ধ স্যার এই কথাটা আবার বলেন, বুধের কথাটা দেখার কথা। এইভাবে দেখুন, এই বুধের ক্ষেত্র ধরে এই চন্দ্রের ক্ষেত্রে, জৈব রেখা। হ্যাঁ দৈব রেখা যেটা, এটা থাকলে সে বাকসিদ্ধ হবে। এখন প্রশ্ন হচ্ছে, ধরেন হাতে দৈব রেখা নেই, দৈব মানে ওই সেই বৃহস্পতি, এমনকি নবম ঘর যেখান থেকে পিতামাতা গুরুজনদের আশীর্বাদ পাওয়া যায়, বা পিতামাতা গুরুজনদের আশীর্বাদ মানেই দৈব আশীর্বাদ। তো
সেটি নবম ঘর ব্যতি রেখে কোনো ক্রমেই সম্ভব নয়। শুধু দ্বিতীয় ঘর থাকলেই বাকসিদ্ধ জ্যোতিষ হবে, দ্বিতীয় কেতু বা দ্বিতীয় বৃহস্পতি থাকলে হবে, এটি কথা নয়। নবম ঘরকে অবশ্যই সঙ্গে থাকতে হবে, সেক্ষেত্রে শনি দুর্বল থাকতে হবে। এই কয়টা জিনিস যদি থাকে তাহলে সে বাকসিদ্ধ জ্যোতিষ হবে বা বাকসিদ্ধ ব্যক্তি হবে। জ্যোতিষ হবে বলে কথা না, বাকসিদ্ধ ব্যক্তি হবে। এই বাকসিদ্ধতা ধরেন এই যোগগুলো নেই, এখন আমাদের একটু স্বপ্ন বাকসিদ্ধ হব, তাহলে কিভাবে হব? আপনারা কিন্তু জানেন, কিন্তু বলতে ভয় পাচ্ছেন। অনেক কিছু জানেন, সকালে যেমন কথা সত্য দেখলাম কথা বলতে অনেক হবে। কিছু আপনারা তো জানেন, কিন্তু আপনারা বলতে ভয় পান। স্যার তখন তো স্যার যোগ সাধনা করতে হবে স্যার। এই তো, যোগ সাধনা করতে হবে। তাহলে যোগ সাধনার কোন ধাপে আমরা সর্বপ্রথম পদার্পণ করি? আগে কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করতে হবে, তারপর সেখানে আমার অনাহত এবং বিশুদ্ধ চক্রকে জাগ্রত করতে হবে। হ্যাঁ, মানে মানে হচ্ছে এক কথায় উত্তর হচ্ছে ইরা পিঙ্গলা সুষুম্না তিন নারীকে জাগ্রত করতে হবে। আর তিন নারী জাগ্রত হয় হচ্ছে প্রাণায়ামের মাধ্যমে, এটা করতে হবে। আলুলম বিলয়লম। হ্যাঁ, অনুলোম বিলোম বা ওই শীতকারী উম, কি ও অনেকগুলো রয়েছে প্রাণায়াম, সেগুলোর নাম মনে নেই আর কি। যাই হোক, প্রাণায়াম করতে হবে। তো তার মাধ্যমে আমাদের মধ্যে একাগ্রতা তৈরি হবে। যখন একাগ্রতা তৈরি হবে তখন আমরা কিছু বলতে পারবো। যেমন আমরা ইতিপূর্বে ক্লাসে বলেছি, একাগ্রতা কাকে বলে। আমাদের ক্লাসে মন বসছে না, পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষার দিকে নজর নেই, পরীক্ষা শুরু হয়ে গেছে টাইমের দিকে খেয়াল নেই, টাইম পার করে যাচ্ছে। এগুলো কেন ঘটছে? এগুলো আমরা দোষ দিই যে শনি ঘটাচ্ছে। আজকে ক্লাস 40 মিনিট পরে শুরু হয়েছে সকালে, আর এই বিকালেরটা প্রায় 1 ঘন্টা পরে শুরু হলো। তো শনির তারিখ আমরা দোষ দিলাম শনির। কেন শনির দোষ না দিয়ে আমাদের দোষ দিতে পারি না? আমরা একটু অ্যালার্ট হলে তো, আমাদের একাগ্রতা থাকলে তো যথাসময়ে যোগদান করতে পারি। আমি তো সকালে টেকনিক্যাল প্রবলেমের কারণে আমার ক্লাস যে ওপেন করবে সে দেখা যাচ্ছে অসুস্থ মানুষ, ঘুম থেকে ওঠেনি, জাগিয়ে তারপরে ক্লাস ওপেন করতে হয়েছে, বৃষ্টির জলে হাঁটু পর্যন্ত জল, রিক্সা নেই, হেঁটে আমার আসতে হয়েছে, তার জন্য দেরি হয়েছে। কিন্তু ক্লাসটা ওপেন হওয়ার কথা ছিল কিন্তু 8টা বাজার আগে, সে উঠতে পারেনি অসুস্থতার কারণে, তার জন্য করিনি, এটা আলাদা কথা। কিন্তু আমরা সুস্থ সবল থাকা সত্ত্বেও আজকে এই সন্ধ্যার ক্লাস তো আমি 6টায় আমি যোগদান করেছি, কিন্তু 6টায় যোগদান করে কেন ক্লাস 7টায় গিয়ে শুরু হলো? 1 ঘন্টা হলো না কেন? আমাদের একাগ্রতা নেই। অর্থাৎ একাগ্রতা নেই বা আমাদের সেই চিন্তা চেতনা নেই, বা সঠিক সময়ে যোগদান করব সেই মানসিকতাও নেই, বা ক্লাসে হয়তো ভালো কিছু শিখতে পারছি না এমনও হতে পারে, সেই ইচ্ছা নেই। তো এই ইচ্ছা শক্তি জাগ্রত হচ্ছে না, যার জন্য আমরা অনেক কিছু জানি কিন্তু প্রকাশ করতে পারতেছি না। এই ইচ্ছা শক্তিকে জাগ্রত করবে বা একাগ্রতাও আনবে কিন্তু ওই প্রাণায়াম বা যোগ সাধনা বা ধ্যান, যেটা নির্দিষ্ট লক্ষ্য বস্তুকে চোখ বন্ধ করে দেখতে সক্ষম করায়। তো নির্দিষ্ট লক্ষ্য বস্তু যদি একটি চোখ হয় বা একটি বিন্দু হয় বা ধরুন একটি স্টার হয়, চোখ ওখান থেকে 1 মিনিট চোখ বন্ধ করব, ওখান থেকে সরবে না। যদি না সরে তাহলে বুঝবো যে আমরা একাগ্র চিত্তের মানুষ বা আমাদের মন স্থির হয়েছে, এবং বাস্তব জীবনে প্রতিফলন ঘটিয়ে দেখাবেন, দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের ভিতর কতটা শক্তি জাগ্রত হচ্ছে এবং আমরা কতটা একাগ্র মনে এই ক্লাসগুলো করতে পারছি বা যে কোনো কাজে আমরা যথাসময়ে পৌঁছাতে পারছি। তো এই যে জীবনে ধরুন কোনো যেখানেই যাবেন, অফিস আদালতে যাবেন, ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন, বা ধরুন কর্মস্থলে যাবেন, শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন, সেখানে সবার পিছনে কেন যাব? আমি তো 2 মিনিট আগে পৌঁছাতে পারি। হ্যাঁ, পথে বিপর্যয় হতে পারে, ট্রেন লেট হয়েছে বা ধরুন প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে বা জ্যাম বেঁধেছে, এই এই ধরনের কারণ হতে পারে, কিন্তু সেগুলোকেও মানে পরিত্রাণ করে কেন যাওয়া সম্ভব না? সবাই পারছে, আমরা কেন পারবো? এই যে পারবো যে জিনিসটা, সেটি জাগ্রত করবে কিন্তু ওই ভিতরের অন্তর্নারী, যেটা ইয়া পিঙ্গলা সুষুম্না নারী যদি জাগ্রত হয়, মানুষের মনে ওইটার গুরুত্ব তখন বাড়ে। যখন গুরুত্ব বাড়ে তখন কিন্তু
আমরা সেটির প্রতিফলন ঘটাতে দ্রুত সক্ষম হই। মানসবাবু কি বলতে চেয়েছিলেন? নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। তো স্যার মানে আমার একটা প্রশ্ন ছিল স্যার, মানে আজকে যেহেতু স্যার এই বিষয়ে মানে নির্দিষ্ট কোনো কলেজ হচ্ছে না, তো তো স্যার প্রশ্নটা মানে স্যার আমার এটাই, মানে আমরা যে কোনো একটা জাতকের যখন আমরা সঠিক জন্ম সময়, নির্দিষ্ট জন্ম মাস, তারিখ বা সাল পাবো, তখন আমরা তৎক্ষণাৎ মানে এই কুণ্ডলীটা দেখে আমরা কিভাবে নির্ণয় করব এই কুণ্ডলীটা একটি জাতকের মানে একটি মেয়ে না একটি ছেলে, বা জাতক একটি বা ছেলে, জাতিকার? একটি জাতক না জাতিকা, এইরকম একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে খুব, মানে তার মানে এরপরেও স্যার, 100 প্রশ্নের সমান একটি প্রশ্ন। স্যার স্যার এটা স্যার মানুষের মানে নাকি আমার মানুষের পরীক্ষাটা বাইরে আসলে কারো? স্যার মনে হয় আমি বেশিক্ষণ থাকতে পারবো না নাইনি। তাহলে এই 100 প্রশ্নের সমান হচ্ছে একটি প্রশ্ন। বেশিক্ষণ লাইনে না থাকতে পারলে এর উত্তর নেবেন কি করে? মানে স্যার 3% চান্স আছে আমার ফোনে। এই, তাহলে এই যে ক্লাসটা, এটা তো একটা ক্লাস হওয়ার সমান। জি স্যার। বলেন টিটু বাবু, তাই কিনা? জাতক না জাতিকা, এ আগে বোঝার জন্য একটি টিপস আমরা ক্লাসের ভিতর দিয়েছিলাম। হুম, বলেন। আমরা না স্যার, আলোচনা হয়নি। অবশ্যই হয়েছে, মনে হয়েছে, দেখেন আপনারা জানেন, অথচ আজকে মনে হচ্ছে যে এটা নতুন, সম্পূর্ণ নতুন বলে মনে হচ্ছে, অথচ আপনারা জানেন। যখন বলবো তখন বলবেন কি হ্যাঁ এটা ক্লাস হয়েছে। জাতক না জাতিকা, তো এক কথায় যদি উত্তর দিই, যেহেতু মানসবাবু অল্প সময় থাকছে, পিতার পুত্র আর পিতার কন্যা আমরা কোন ঘর থেকে বিচার করি? পঞ্চম। পঞ্চম। চতুর্থ থেকে কন্যা, পঞ্চম থেকে পুত্র। আর ওইদিকে নবম আর দশম স্যার। আর বাকিটা নবম দশম। তাহলে চতুর্থ এবং পঞ্চম, চতুর্থ পতি যদি পিতৃকারক গ্রহ হয়, তাহলে জাতক পুত্র হবে। পঞ্চম পতি যদি মাতৃকারক হয়, তাহলে কিন্তু সে জাতিকা হতে পারে। তার সাথে নবম দশমের কানেকশন দেখতে হবে। তাহলে এই ধরনের ক্লাস কিন্তু ক্লাসে আলোচনা করা হয়েছে। যেমন দেখুন, এটা একেবারে এক কথায় উত্তর দিলাম, সবাই কিন্তু বুঝতে পারেননি বা ওইটা ধরতে পারেননি। মেষ লগ্ন, ধরেন চতুর্থে আছে রবি আর পঞ্চমে আছে চন্দ্র। এইবার জাতকের শখ না জাতিকার শখ? এইবার মেষ লগ্ন সাপেক্ষে ধরেন এই নবম এবং দশম, নবম এবং দশম, এই 9, নবম এবং দশমে যদি মিত্র গ্রহ থাকে, তাহলে যেটা আছে সেটা সঠিক হবে। আর যদি শত্রু গ্রহ থাকে তাহলে উল্টে যাবে। ধরেন দশমে আমি শত্রু গ্রহকে বসায় দিলাম, শনি, আর এই নবমে এখানে মিত্র গ্রহকে বসিয়ে দিই। রবির মিত্র গ্রহ হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র। চন্দ্রর মঙ্গলকে বসায় দিই, কিন্তু মঙ্গল বসালে তো দৃষ্টি পড়তেছে না। সপ্তম, হ্যাঁ অষ্টম দৃষ্টি পড়ছে, হ্যাঁ। এইবার দেখেন, চতুর্থ পতি হচ্ছে চন্দ্র, যে মাতৃকারক গ্রহ, সে কিন্তু পঞ্চমে আসছে। আর চতুর্থে আছে পঞ্চমপতি রবি, চতুর্থে, মানে একে অপরের ক্ষেত্র বিনিময় করেছে।
কিন্তু রবির উপর শনিরও দৃষ্টি পড়েছে, রবির উপর মঙ্গলেরও দৃষ্টি পড়েছে। একটাকে ঢেকে দিন, ধরেন মঙ্গল যে এখানে আছে তা আমরা জানি না, সে শুভকারক গ্রহ, এখানে আসি আমরা জানি না, কিন্তু শনির দৃষ্টি পড়েছে, এই রবিকে উল্টে চন্দ্র বানিয়ে ফেলতে পারে। চন্দ্র যখন বানাবে তখন জাতিকার ছক হয়ে যাবে। এবার মেষ লগ্নের ক্ষেত্রে একটা খুব শুভকারক গ্রহ, রাজযোগকারক গ্রহ যেমন বৃহস্পতি বলেন, যদি বৃহস্পতি দশমে থেকে দৃষ্টি দেয় এই, তাহলে শুভ দৃষ্টি, এই চতুর্থে রবি থাকা, পিতৃকারক গ্রহ থাকা সত্ত্বেও সে কিন্তু শুভ দৃষ্টি রয়েছে, মানে উল্টাতে পারবে না। নিচস্থ বৃহস্পতির দৃষ্টি, সে এমন কিছু করতে পারবে না, তবে শুভকারক বৃহস্পতির দৃষ্টি, বা বৃহস্পতিকে মিনে বসিয়ে দিয়ে তার পঞ্চম দৃষ্টি দিয়ে দেন, এই রবি থাকা সত্ত্বেও এটি দেখা যাচ্ছে উল্টাতে পারেনি, অর্থাৎ চতুর্থ থেকে মাতৃ বিচার করব বা মেয়ে ছেলে বিচার করব, কিন্তু সেখানে মেয়ে ছেলেই হবে। কঠিন লাগলো নাকি? স্যার একটু আরেকটু ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, আরেকবার বলেন স্যার। আগে এখানে কি ক্লিয়ার করতে হবে। মুখ্যমণিটা কি বৃহস্পতি পালন করলো? সহজ বিষয় হচ্ছে, চতুর্থে আছে কে? পিতৃকারক গ্রহ না, পুত্রকারক পিতৃকারক গ্রহ গ্রহ। না, পঞ্চমপতি স্যার পুত্রকারক গ্রহ। প্রথম প্রশ্ন হচ্ছে চতুর্থপতি মাতৃকারক, কিন্তু চতুর্থ হ্যাঁ স্থানে আছে পিতৃকারক গ্রহ। হ্যাঁ, পিতৃকারক গ্রহ আছে, তাহলে চতুর্থ স্থান হচ্ছে মাতৃকারক, তাহলে মেয়ে ছেলে হবে চতুর্থ ভাব থেকে। কিন্তু সেখানে আছে তো পুত্রকারক, মানে পুরুষ ছেলে হবে। কিন্তু সে যদি পাপ গ্রহ দৃষ্ট হয়, মানে বৃহস্পতিকে মুছে দিয়ে ঢেকে দিয়ে যদি শনির দৃষ্টি থাকে, তাহলে শনি মেষ লগ্ন সাপেক্ষে পাপ গ্রহ, হ্যাঁ স্যার। তার দৃষ্টি যখন পড়ছে তখন রবি অস্তমিত হচ্ছে, একে উল্টে ফেলা সম্ভব। উল্টে সম্ভব। ফেললে কি হবে? রবি যে পঞ্চমপতি পুত্রকারক বা ছেলে মানুষ হওয়ার কথা, কিন্তু শনির দৃষ্টির কারণে সে মেয়ে মানুষ হচ্ছে। আবার যখন বৃহস্পতির দৃষ্টি এসে পড়ছে, বৃহস্পতি নিচস্থ না রেখে বৃহস্পতি শুভকারক গ্রহ, তাকে নিচ দিয়ে দিলেন, বা বৃহস্পতিকে ভাগ্য স্থানে দিলে, না তা তো হচ্ছে না, একমাত্র মিনে দিলে হচ্ছে। তো মিনে বৃহস্পতি দিন দিয়ে তার পঞ্চম দৃষ্টি ফেলুন, তখন দেখবেন চতুর্থে রবি থাকা সত্ত্বেও সে পুরুষ ছেলের শখ, ওটা ওটা মেয়ে ছেলের শখ নয়। এইবার চন্দ্র পঞ্চমে বসে আছে, তাহলে চন্দ্র তার কন্যা সন্তান হওয়ার কথা, বা এটা মেয়ের শখ হওয়ার কথা। কিন্তু এ যদি শুভ গ্রহ চন্দ্র মঙ্গলের অষ্টম দৃষ্টি, ও না, মঙ্গলের কোনো দৃষ্টি নেই এখানে, তাহলে এখানে ও মঙ্গলের দৃষ্টি এইটার উপরে দেখালাম, মঙ্গলের শুভ দৃষ্টি বা বৃহস্পতির শুভ দৃষ্টি ওই সেম ফল দেবে, পাল্টাতে পারবে না সে। সে পাল্টাচ্ছে না, ওই যে বৃহস্পতি ওখানে দিলাম বা এখানে নিচস্থ দিলাম বা মঙ্গলের অষ্টম দৃষ্টি দিয়ে দিলাম, পাল্টাতে তাইলে পারবে না। তাইলে এই এই ব্যাপারটা এইভাবে দাঁড়াচ্ছে স্যার, যে মাতৃকারক গৃহে পিতৃকারক গ্রহ এবং অপর পিতৃকারক গৃহের শুভ দৃষ্টিতে ওইখানে ছেলে হয়ে যাচ্ছে, জাতক ছেলে মানে হচ্ছে। ঘটনাটা হচ্ছে বোঝার বিষয়, প্রকাশ করা, বুঝে প্রকাশ করার বিষয়, যে চতুর্থ পঞ্চমপতি বিশেষ করে যদি শত্রুদিষ্ট শত্রু যুক্ত না হয়, তাহলে চতুর্থপতি যে মেয়ে ছেলের শখ হওয়ার কথা সেটা মেয়ে ছেলের শখ হবে। আর পঞ্চমপতি যদি শত্রুদিষ্ট শত্রুযুক্ত হয়, তাহলে ওই পুত্র সন্তানের জায়গায় সে মানে মেয়ে সন্তান হয়ে যেতে পারে, অর্থাৎ সে জাতিকার শখ হয়ে যেতে পারে। আবার পুত্রকারক গ্রহ হচ্ছে চন্দ্র, আর মাতৃকারক মানে কন্যাকারক গ্রহ বা মাতৃকারক গ্রহ চন্দ্র, মানে পিতৃকারক গ্রহ চন্দ্র, ওই পুত্র বা পুরুষ মানে রবি, এবং নারী হচ্ছে চন্দ্র। তো এই রবি আর চন্দ্র বিশেষ করে কর্ম এবং ভাগ্য এই দুই ভাবে অবস্থান করছে, ধরেন চতুর্থ অবস্থান করলো না, লগ্ন সাপেক্ষে শুভ শুভ হয়ে নবম দশমে অবস্থান করছে, কোনো পাপ গ্রহের জ্যোতি বা পাপ গ্রহের দৃষ্টি নেই, তাহলে সে জাতক যা আছে তাই হবে।
আর যদি পাপ গ্রহ যুক্ত বা পাপ গ্রহ দৃষ্ট হয় তাহলে উল্টাটা হবে। এইবার ধরেন আপনার কাছে আসছে জাতক না জাতিকা, তা তো বোঝার কোনো কায়দা নাই, আসছে তো একজনের জন্ম তারিখ নিয়ে। এইবার সে জাতক না জাতিকা, ধরুন জাতক জাতিকাই বাদ দিন, একটি বিড়ালের জন্ম তারিখ নিয়ে আসছে, সে বিড়াল না বিড়ালি এটাই বুঝুন। তাহলে সেটি বুঝতে গেলেও কিন্তু ওই ছকে দেখতে হবে চতুর্থ ভাব লগ্নের পঞ্চম ভাব, আর চতুর্থ আর পঞ্চম পতি পাপযুক্ত পাপদিষ্ট হয়ে নবম দশমে যদি অবস্থান করে থাকে তাহলে ফলাদেশটা উল্টা হবে, আর না হলে ফলাদেশটা সঠিক হবে। তাহলে এবার কে পাপযুক্ত আর পাপদৃষ্ট হয়ে নবম দশমে অবস্থান করছে, বা চতুর্থ পঞ্চম ভাবে কোনো পাপ গ্রহের দৃষ্টি বা অবস্থান আছে কিনা, এটি আমরা দেখে নেব। দেখে নিয়ে ফলাদেশটা দিব যে সে এটা জাতকের ছক অথবা জাতিকার ছক। রবিচন্দ্রকে সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে, দ্বিতীয় গুরুত্ব দিতে হবে, আরো ক্লিয়ার হয়ে যান চতুর্থ এবং পঞ্চম ভাবকে, 3 নাম্বার গুরুত্ব দিতে হবে নবম এবং দশম ভাবকে। স্যার আরেকবার বলেন। প্রথম নজর রবি আর চন্দ্র, রবি চন্দ্র সে কি অবস্থানে আছে, এটা প্রথম গুরুত্ব। 2 নাম্বার হচ্ছে চতুর্থ পতি এবং পঞ্চম পতি কোথায় আছে সেটি দেখতে হবে। তার সাথে নবম দশমের কোনো কানেকশন আছে কিনা, বা চতুর্থ এবং পঞ্চম ভাবের কোনো কানেকশন তৈরি হয়েছে কিনা, অনেকগুলো প্রশ্ন কিন্তু এর সাথে যুক্ত হবে। লিখে নেন, আপনারা এটা লিখে নেন। আচ্ছা, পুরো বলে দেন তাহলে ভালো হবে। হ্যাঁ লিখে নেন। প্রথম দেখবেন লগ্ন সাপেক্ষে চতুর্থ এবং পঞ্চম পতি কি অবস্থানে আছে, প্রথম প্রশ্ন। লগ্ন সাপেক্ষে চতুর্থ পঞ্চম পতি কি অবস্থানে আছে এটা দেখুন প্রথম। 2 নাম্বার লিখুন হচ্ছে রবি আর চন্দ্র কেমন অবস্থানে আছে। তিন নম্বরে লিখুন নবম দশম পতি কেমন অবস্থানে আছে। চার নাম্বার লিখুন নবম দশম চতুর্থ পঞ্চম ভাবে কোন পাপ গ্রহ অবস্থান বা পাপ গ্রহ দৃষ্ট কিনা। চতুর্থ পঞ্চম এবং নবম দশম এই 4টি ঘর, নবম চতুর্থ পঞ্চম নবম ও নবম দশম 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 ভাবে এই 4টি ঘরে পাপ গ্রহ যুক্ত বা পাপ গ্রহ দৃষ্ট আছে কিনা। এইবার 5 নাম্বার লিখুন রবি হচ্ছে পুরুষকারক আর চন্দ্র হচ্ছে নারীকারক। এবার 2-1টা চর্চা করুন, করলে বের করে ফেলতে পারবেন। টিটু বাবু এক্ষেত্রে আপনি কিছু কথা বলুন, আপনার কাছে আরো সূত্র আছে। স্যার আমার লাইনটা একটু ডিস্টার্ব করতেছে, আমি পারতেছি না একটু। ও আচ্ছা আচ্ছা। স্যার এটা বিচার করলে তো আমরা অনেক সময় ওই যে একটু আগে প্রথম প্রশ্নটা ছিল যে আমরা কনফার্ম যে এটা একটা জাতকের চার্ট, সেখান থেকে তো আমরা লগ্নটাও নিরূপণ করতে পারবো স্যার। হুম, অবশ্যই পারবো, কেন পারবো না। আমরা কিন্তু ক্লাসের কিছু বেসিক জিনিসের বাদে আমরা কিন্তু সব করে আসছি, আমাদের শুধু একটু মনে পড়ার দরকার। অতীতে কি করে আসছি সেগুলো মনে পড়ার দরকার। মানব জীবনে জ্যোতিষ করতে যা দরকার আমরা কিন্তু সেগুলোর ম্যাক্সিমাম করে আসছি, কিন্তু মনে পড়লেই কিন্তু আপনারা ফলাদেশ বলতে পারবেন। আর একটু সাহস দরকার,
মানে দু একটা চর্চা দরকার। যখন চর্চা হবে তখন কিন্তু আপনারা টপ টপ করে বলতে পারবেন, এই বলার সাহসটা আসতে হবে। স্যার হ্যাঁ আর বলেন। এখন এখন স্যার ওই যে ম্যাচ লগ্ন সাপেক্ষে যে ছকটা আপনি বসাইছেন স্যার, এই আপনার যে সূত্রগুলা দিলেন, এই অনুসারে একটু ব্যাখ্যা দিয়ে দেন স্যার, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাবো। স্যার স্যার এটা দেখেন, কেমন হবে স্যার? হ্যাঁ তা স্যার বর্তমান যুগ স্যার আমাদের মানে বেশিরভাগ স্যার প্রসূতি মা মানে সিজারিন মানে সিজারের সাপেক্ষে মানে প্রসব হ্যাঁ করে হ্যাঁ বাচ্চা। হ্যাঁ। দেখা যাচ্ছে একই নার্সিং হোমে 3 মিনিট বা 5 মিনিট ব্যবধানে একই নার্সিং হোমে জাতক বা জাতিকা হচ্ছে, কিন্তু তাদের ক্ষেত্রে স্যার আমরা কিভাবে নির্ণয় করবো? জাতক বা জাতিকা হচ্ছে দুইজন টুইন বেবি। টুইন বেবির একটি সূত্র কিন্তু বলেছি, কয়েকজন জন্ম তারিখ পাঠিয়েছেন, আমি দুজনকে মনে হয় না রেজাল্টটা স্যার, দিয়েছি। না স্যার, টুইন বেবি না স্যার। তাহলে মনে করেন স্যার এই মুহূর্তে স্যার মানে একই নার্সিং হোমে হ্যাঁ মানে দুইটি দুইটি প্রসূতি মা মানে গর্ভ মানে বাচ্চা প্রসব করতেছে, হুম কারো হুম হচ্ছে ছেলে বা কারো হচ্ছে মেয়ে, একই হুম। সময়ে একই ডাক্তার একই চিকিৎসক সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব করাচ্ছে, কিন্তু দারুণ ওদের প্রশ্ন, ক্ষেত্রে দারুণ আমরা কিভাবে? দারুণ। এই দেখেন, এই প্রশ্নের উত্তর কিন্তু এর ভিতর থেকে পেয়ে গেলেন। দেখেন, পিতৃকারক আর মাতৃকারক বলেছি। জি স্যার। কোন পিতা পুত্র সন্তানের জনক হবে আর কোন মাতা পুত্র সন্তানের জননী হবে, এটাও একই জি স্যার। সূত্র, একই সূত্র। তাহলে পিতার লগ্ন দুই, প্রসূতির লগ্ন তো আর এক নয়। না স্যার। এক, না। তাহলে না। দুই প্রসূতির রাশি কি এক? এক না। না। তাহলে বলেন, বললাম না আপনারা জানেন, কিন্তু প্রয়োগ করা, ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করলে ভালো ভালো জিনিস কিন্তু বেরিয়ে আসবে এর ভিতর থেকে। হুম। এক হাসপাতালে 10টা শিশু হতে হচ্ছে, তার ভিতর শিশু পাল্টেও তো যাচ্ছে, পাল্টা এনেছে না। জি স্যার। ধনী মানুষ যার একটা জি স্যার। ছেলে দরকার, যার একটা মেয়ে দরকার, সে বলে রাখতেছে যে আজকে হাসপাতালে সুযোগ থাকলে যদি থাকে, তাহলে আপনাকে 5 লাখ মেরে দেবানে একটা জি। কাজ করে দিয়ে দেব। দেখা হয় যাচ্ছে স্যার, অনেকে হয়। এ যুগে অনেক কিছুই সম্ভব, এমনও তো ঘটে যাচ্ছে, ঘটে যাচ্ছে না? জি স্যার। সেটা কিভাবে বের করব? জীবনে যদি ধরেন, কি বলবো, ওই এক্ষেত্রে কিন্তু বাকসিদ্ধ জ্যোতিষের কাছে গিয়ে বসার দরকার। বাকসিদ্ধ জ্যোতিষরা তাদের পাশে যে বসে যদি তাদের গণনা করা দেখা যায়, তাহলে কিন্তু বলা সম্ভব হয়ে ওঠে যে হ্যাঁ, এটা ওনরা কিভাবে বলছেন, হঠাৎ বলে ফেলছেন, খেটে যাচ্ছে, ওই যেমন বললেন না। তো এইটা হঠাৎকে আমরা জ্যোতিষের মধ্যে রূপান্তর কিভাবে করতে পারি, এই আপনি যেমন প্রশ্নটা করলেন, এই প্রশ্নটা ঠিক আমার মনেও কিন্তু দানা বেঁধেছে। দানা বেঁধে গবেষণা করতে করতে যে কবে এই ধরনের পেশেন্ট আমার কাছে আসে, বা এই ধরনের কোনো ক্লায়েন্ট বা এই ধরনের ভাগ্যফল প্রত্যাশী কবে আসে, পেতে পেতে কিন্তু ধরেন বছর 5 আগে পেয়ে গেছি। বছর 5 আগে একটি মেয়ে তার মাকে সঙ্গে নিয়ে আসছে মেডিকেলে চান্স পাবে কিনা এটি জানার জন্য, সে মেডিকেলে কোচিং করবে। তো যখন কোচিং করবে তখন তার মেডিকেল পড়া হবে কিনা, জন্ম তারিখ দিয়েছে, জন্ম সময় দিয়েছে। আমি প্রথম কথায় বললাম মেডিকেল হবে না, প্রথম উত্তর। কেন হবে না জানতে চায়, মা সরকারি চাকরি করে, এখনো করে, কেন হবে না, কেনর ব্যাখ্যা দিলাম। আরে কেনর ব্যাখ্যা কি তুমি বুঝবা? জ্যোতিষের ব্যাখ্যা কিন্তু দিতে হলো, যা হোক দিলাম। দেওয়ার পরে বললাম যে শুধু তাই নয়, তাহলে আরো কিছু নোট আপনার হাতে লিখে নিন আর আমি সই করে দেব। লেখেন। তো একে একে লেখা শুরু করলাম। আমি প্রথম বললাম যে মেডিকেল তো হবেই না, দ্বিতীয় কথা হচ্ছে তার পড়াশোনা কিন্তু প্রায় এই পর্যন্ত, এরপরে আর যাওয়ার সম্ভাবনা নেই, এমনকি সে প্রেম প্রণয় সূচক বিবাহ করবে, সেই বিবাহ ভেঙে যাবে। এগুলো সব আপনার কথায় লিখুন, আমি লিখতে পারবো না, আমার প্রেসক্রিপশনে লিখতে পারবো না।
4 নাম্বার বাদ দিয়ে 5 নাম্বারে এসে বললাম আমি সন্দিহান যে এ আপনার সন্তান বা এর মা আপনি। এই যে বলছি, লিখতে গিয়েই আমার বাম হাতটা চেপে ধরেছে। যখন চেপে ধরেছে আমি বুঝতে পারলাম যে মেয়ে জানে না যে তার মাই। আমি বললাম আমাদের জ্যোতিষশাস্ত্র কিন্তু এই ধরনের প্ল্যানেট পেলে, মানে একটু ঘুরিয়ে দিলাম, তো এই ধরনের প্ল্যানেট পেলে এই ধরনের কথাই বলবে। তো এই কথাগুলো লেখেন। লেখলো, আমি শেষে সই করে দিই। ওই মহিলা বাসায় গেল। বাসায় যাওয়ার পরে মেয়ে ধরেছে জমা ধরা। ধরার পরে মহিলা ছাদে যে আমাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে শেষে বলতেছে সর্বনাশ তো এই ঘটে গেছে। কেমন হচ্ছে, তাহলে কালকে আবার আসেন, এটা সমাধান করে দিচ্ছি দেখি। তারপরে মেয়েকে সুন্দরভাবে এই জ্যোতিষিক ব্যাখ্যা দিয়ে তাকে বুঝালাম যে আপনি ভালো করে পড়াশোনা করুন, মাগো পড়াশোনা করে বড় ডাক্তার হয়ে আমাদের সেবা দিতে হবে, এইভাবে কিছু ফার্ম টার্ম দেওয়া করে সে যখন আমার পক্ষে আসলো, তখন আমি বললাম যে আপনার বিবাহটা কিন্তু আপনার কোনো গুরুর সঙ্গে হবে, বিশেষ করে আপনার কোনো শিক্ষাগুরুর সঙ্গে বা বিশেষ করে শিক্ষকের সঙ্গে। এরকম বিয়ে কিন্তু হয়ে যাবে, এটা মায়ের অগোচরে হয়ে যাবে। তো অনেক কিছু কিন্তু অগোচরে ঘটে যায়, আপনি হয়তো মা বাবাকে জানাতে পারলেন না। আপনার বাবা আজকে দুনিয়ার বুকে নেই, সেই বা জানবে কি করে। এইবার আপনি এইরকম কোনো ঘটনা ঘটিয়ে ফেললেন, তাহলে কি, কেউ তো জানলো না, আপনি করে ফেললেন। আবার দেখা যাচ্ছে ওই যে কাবিননামা করেছেন আপনি আবার নিজে নিজে ডিভোর্স করে দিলেন। কিন্তু জ্যোতিষশাস্ত্র কিন্তু এটি ধরে ফেলবে। আপনি বলেন আপনি এটি করেছেন, না হলেও কিন্তু করবেন। এবার মেয়ে কিন্তু ধরা খেয়ে গেছে। মেয়ে বলছে হ্যাঁ করেছি, কিন্তু আমি ধরা খেয়েছি। তাহলে আপনি, আমি মেয়েকে বললাম মামনি আপনি যেমন করেছেন এইটা আমার, আপনার এবং আপনার মায়ের ভিতর যেমন সীমাবদ্ধ আছে, এই তদনুরূপ কালকে যে কথাটি বলেছি এটাও কিন্তু আমাদের তিনজনের ভিতর সীমাবদ্ধ থাকুক। এটা তো রঙও হতে পারে, বা একদিন যাচাই করে দেখবো, আমাদের যাচাই করে ঠিক হয় কিনা। জীবন চলার পথে যদি কোনোদিন যাচাই করার সুযোগ হয় সেদিন যাচাই করে নেব। এ নিয়ে তো এমন কিছু হওয়ার কোনো কারণ আমি দেখি না। তো এই যে বলতে পারাটা বা বলতে পারা বা বলবেন, এটি জ্যোতিষে রূপান্তর করে তখন কিন্তু এই হরোস্কোপের পিছনে ছুটেছি, অনেক ছুটেছি, কোন ধরনের হরোস্কোপ থাকলে এরকম। তো এক্ষেত্রেও কিন্তু বের করা যাবে ওই যে পুনর্ভূ মাতার সন্তান, আমরা অনেক সময় বলি মা বাবা স্বামী স্ত্রী দুজনের একটি সন্তান হয়েছে। সন্তান হওয়ার পরে তাদের মধ্যে ডিভোর্স হলো। ডিভোর্স হওয়ার পরে মা অন্য কোথাও বিবাহ করেছে, বাবা আর একটা নারীকে বিবাহ করেছে, তার সন্তান হয়েছে, কিন্তু বাবার ঔরসে সন্তান, সেটা কিন্তু তার সন্তানই, অর্থাৎ ওই সন্তানের ভাই বা বোন। কিন্তু মা যখন অন্য কারো সঙ্গে বিবাহ করেছে সেখানে যে সন্তানটি হয়েছে ওই সন্তানে কিন্তু ভাই বা বোন হচ্ছে না, হচ্ছে না। শাস্ত্র কিন্তু সেটা বলছে না। বলছে কি কিশোরী মোহন বাবু বলেন, বলছে? না স্যার। না, বলবে না তো। হ্যাঁ, যখন অন্য জায়গা থেকে আসতেছে তখন কি সেটা শাস্ত্রে বলবে কেন, স্বীকার করবে কেন? করবে না, তাহলে একই মায়ের পেটে তো হয়েছে। একই মায়ের পেটে তোমরা দুটো ভাই বোন জন্মগ্রহণ করেছো, তোমরা ভাই হ্যাঁ, বোন সেখানে বাবার তো আলাদা, পারো না? বাবা তো আলাদা। ঔরস তো চেঞ্জ স্যার। হ্যাঁ, ঔরস তো চেঞ্জ হয়ে গেল, মায়ের পেটে হয়তো বাহ্যিক দৃষ্টিতে মা এক, কিন্তু বাবা তো আলাদা হয়ে যাচ্ছে দুইজন। এই তাহলে সন্তান দাতা গ্রহ কে? দাতা গ্রহ বা দাতা কে? সন্তান দিচ্ছে কে? দিচ্ছে তো পিতা, মা তো হ্যাঁ, সন্তান দিচ্ছে না। যার জন্য কিন্তু শাস্ত্রে ওই সন্তানকে তার ভাই বা বোন বলা হচ্ছে না, ওকে পুনর্ভূ মাতার সন্তান বলা হচ্ছে। আবার কুমারী মাতার সন্তানও অনেক সময় হয়, যেমন অনেক সময়ও কুমারী মাতার সন্তান জন্ম দিচ্ছে। যেমন এর মাঝে মিডিয়াতে দেখলাম ভারতে এক ডাক্তার, সে নিজে কুমারী, সে ওই টেস্ট টিউবের মাধ্যমে সন্তান নিয়েছে। তো যাই হোক, সে কুমারী মাতা, তার শখ জেগেছে, সে ডাক্তার মানুষ, সে টেস্ট টিউবের মাধ্যমে একটি সন্তান নিয়েছে, সে বিবাহ করবে না। আবার কুমারী মাতা কি সন্তান জন্ম দিচ্ছে না? সেটিও কিন্তু দিচ্ছে, সেটিও দিয়েছে, সেটিও কিন্তু ধরার পদ্ধতি রয়েছে।
চর্চা করতে করতে ধরতে পারবেন। এই যে বরিশাল মাত্র আমাদের এই যে কে এখানে বরিশালের সুভাষবাবু মঠবাড়িয়া তো পিরোজপুর, এর পাশে বরিশাল। বরিশালে ধরা আছে আমার, আমি ধরে ফেলেছি এবং ধরেছি বলেছি এবং সেটা বাস্তবায়ন হয়েছে। এটা ধরা কিভাবে সম্ভব যে এই সন্তান আপনার নয় এবং এই কোনো কুমারীর পেটে হয়েছে, অথচ তো মা বাবার সঙ্গে আসছে? এটা বলা সম্ভব? বলেন, কি করে বলবেন? একটু আজগুবি লাগছে, তাই না? স্যার নিশ্চয়ই স্যার কোনো খুব তথ্য আছে। ইন্টারেস্টিং লাগছে, ইন্টারেস্টিং। আচ্ছা স্যার, বিষয়টা কেমন? স্যার এইখানে একটা অ্যাড্রেসটা প্রশ্ন যদি রাখতে বলে চাই। দেওয়া হয়, আমি এইসব লোকের নোটগুলো কিন্তু রেখে দেই, অনেক যত্ন করে রাখি, একেবারে নাম ঠিকানা সহ ফোন নাম্বার সহ রেখে দিই, কিন্তু এগুলো না রেখে দিয়ে ছাড়ি না, সেই প্ল্যানেট না রেখে ছাড়ি না, কিন্তু সেই প্ল্যানেট এবং লেখাও থাকে। তো এটি যদি ঘটে থাকে আর এটি যদি বের করা যায়, তাহলে আর জ্যোতিষশাস্ত্রে এর থেকে কঠিন আর কি থাকতে পারে? যদি বলে দিতে পারেন যে এই সন্তান স্বামী স্ত্রী দুজনে মিলে তার সন্তানকে নিয়ে আসছে দেখাতে, বলা হলো এই সন্তান আপনার নয় এবং এ কোনো কুমারী মায়ের সন্তান, এই কথাটা বলতে পারা মানে কতটা গবেষণার দরকার? আমরা কি তার 10 ভাগের 1 ভাগ করতেছি? না স্যার। না স্যার। তাহলে এক যুগে সম্ভব নয়, কে বলছে সম্ভব? আপনাদের কাছে সবটা নিয়ে গেলে আপনারা ধরেন হ্যাঁ এখন হয়তো আপনারা সাধারণ বিচার করে দেবেন, কিন্তু একসময় চর্চা করতে করতে দেখবেন দৈব আপনাদের উপর তুষ্ট হবে যে এই সাবজেক্ট নিয়ে এত লোকটা নাড়াচাড়া করছে, সারাদিন তার দিন নেই রাত নেই সব সময় এটি করছে, তাহলে সে কেন পারবে না? এই যে 9-এ পড়া দুটো ছাত্র আমাদের প্রথম ব্যাচে দ্বিতীয় ব্যাচে যে ভর্তি হয়েছিল, একটা পরমা রয় আর একটা হচ্ছে শুভম বিশ্বাস। আমি বলেছিলাম এই শুভম বিশ্বাস হচ্ছে সব থেকে ব্রিলিয়ান্ট এই ব্যাচের মধ্যে। নীরজ বাবু মনে হয় সেই ব্যাচেরই শিক্ষার্থী নাকি? হ্যাঁ স্যার, সেই বিষয়ে। শুভম বিশ্বাস, আমি বলেছিলাম এর থেকে ব্রিলিয়ান্ট আর এই ব্যাচের মধ্যে কেউ নেই। এবং কতটা সত্য এটা পাশে না বসলে বুঝতে পারবেন না। তার ছাতাটাও এখনো পর্যন্ত আমার চেম্বারের নিচে রয়েছে। গত পরশুদিন এসে আমাকে পঞ্জিকা গণনায় একেবারে মানে সহযোগিতা করলো, এখানে প্রায় 3 ঘন্টা। ও মেডিকেলের জন্য পড়াশোনা করছে, মেডিকেলে বাবা মা দুজনই ডাক্তার, সে মেডিকেলের চান্স পাওয়ার জন্য পড়াশোনা করছে, কিন্তু এত ইন্টারেস্টেড ওর এই সাবজেক্ট, ও আমাকে সহযোগিতা করলো এবং বলল আঙ্কেল আমাকে যদি 3 দিন সময় দেন তাহলে আপনার মতো আমি এই রকম দিন বের করে দিতে পারবো। আপনার এই বই পুস্তকগুলোকে দিয়ে 3 দিন সময় দিলে তাহলে কি ও 3 দিনের মধ্যে আমার বিদ্যাকে কেড়ে নেওয়ার ক্ষমতা রাখে। তাহলে আমি যে ওই ক্লাসের মধ্যে সব থেকে বেশি শিক্ষার্থী ছিলেন আমাদের ওই বিএনএস একাডেমিতে, তার মধ্যে 2 জন বাচ্চা 9-এ পড়া বাচ্চা, তারা জ্যোতিষশাস্ত্র শিখতে আসছে। আমি বললাম এই হচ্ছে সব থেকে ব্রিলিয়ান্ট। কিভাবে বের করলাম? কই তার তো তখন কোনো জন্মছক কিছুই বিচার করিনি, ক্লাসের অবস্থান দেখে তার টুকটাক প্রশ্ন দেখে এর ভিতর থেকে বের করেছি। তো আপনারা কেন পারবেন না বের করতে? আপনারাও পারবেন। ওই লগ্ন নেই, লগ্নও বের করতে পারবেন, ওই রাশি থেকে বলবেন বের করতে পারবেন, জন্ম তারিখ নেই, গোচর প্ল্যানেট বিচার করবেন, বের করতে পারবেন। কিন্তু বিচারের সময় যেন নজর বিচারের দিকে থাকে। যত বড় আপন লোক হোক, ধরুন আমি এই ক্লাস নিছি এই 1 বছরে মানে 42টা ক্লাসের মধ্যে, দেখছেন যে আমার এই ক্লাস নেওয়ার সময় বিশেষ কোনো মেহমান, বিশেষ কোনো অতিথি বা বিশেষ কোনো বিশিষ্ট ব্যক্তি এখানে এসে পড়েছে? বড় জোর হয়তো 2 দিন হতে পারে। বিশেষ কোনো ব্যক্তি না হলে এখানে ওঠার অনুমতি সে পাবে না, কারণ নিচেই তো আমার ভলেন্টিয়ার আছে অলরেডি, এসে চেম্বারে আসবে, তার কাছে জিজ্ঞেস করবে আমি এখানে আসি, পাঠাবে কি পাঠাবে না, বা হয়তো বলেই দেবে সে নেই, তাকে তো ফোনে পাওয়া যাচ্ছে না, ফোন তো তাদের কাছে, তাহলে আমার কাছে আসার সম্ভাবনা নেই। তার ভিতর যখন কিন্তু এই চন্দ্রকুণ্ডলী বের করতেছিলাম তখন নমস্কার দিতে দেখছেন আপনার, মানে কোনো একজন এমন ব্যক্তি আসছে যাকে অ্যাভয়েড করা সম্ভব নয় আমার ওই 2 জনের, অর্থাৎ ওই 2 জনকে পাঠাতে হবে।
আবার যদি অ্যাভয়েড করা সম্ভব হতো তাহলে কালকে অবশ্যই কসম খাবে যে কেন তুমি ওদেরকে পাঠালে বা ওনাকে পাঠালে। তাহলে ওরা কতটা চাক্ষুষ, মানে কতটা, মানে ধরুন চৌকস মানে এই ক্ষেত্রে কতটা পারদর্শী যে কাকে পাঠালে আমি ওদের প্রতি কোনো ক্ষিপ্ত হব না। যেমন আমি বলি, সব থেকে বড় বিষয় আপনারা জানেন যে যারা ওই ভিসা কনসুলার, যারা ভিসা দেয়, এরা খুব ট্রেনিং প্রাপ্ত লোক হয়। যারা গোয়েন্দা ডিপার্টমেন্টে কর্ম করে, ওই গোয়েন্দাগিরি আপনারা দেখেছেন, তারা খুব ট্যালেন্ট মানুষ হয়। তারা মানুষ দেখে বলে ফেলতে পারে। যেমন পুলিশের চোখ, আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন ওরা ধরলে অমনি বুঝতে পারে। তো এই যে বুঝতে পারে, ওরা বুঝতে পারে কিসের বলে? সাধারণ মানুষই তো পুলিশে যোগদান করছে, সাধারণ মানুষই তো কনসুলার হচ্ছে। তাহলে কোন ব্যক্তি আমেরিকায় যে থেকে যাবে আর কোন ব্যক্তি আমেরিকায় যে চলে আসবে, এটি তারা চোখ দেখে বুঝতে পারে। প্রশ্ন করে ভিসা দেবে আর নসিব দেবে না, এটা তাদের মর্জি। এখানে রাষ্ট্র বা কোনো প্রভাব খাটিয়ে কিছু করার নেই। তাহলে সেই ব্যক্তিগুলোর চোখ দিয়ে যদি তারা জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন অধ্যাপনা না করে যদি তারা বলতে পারে, তো আমরা এই বছর ভরে ক্লাস করে আমরা পারবো না কিছু বলতে? হুম। অবশ্যই পারবো। আমি এক্ষেত্রে কি বলবো জানেন? আমি বলবো আসলে কনসুলাররা কোনো ট্রেনিংই নেয়, কোনো ট্রেনিংই নেই। আমি বলবো, আমি দুবার যাচাই করেছি কিসে, আমেরিকার ভিসার জন্য দাঁড়িয়ে। তো আমেরিকার ভিসা আমি পাইনি। তো কথা হচ্ছে যে আমি আমেরিকায় যে থাকবো কি থাকবো না, এটাই তো ওনারা বুঝতে পারলেন না। আমি কি আমেরিকায় যে ওখানে কামলা খাটবো এখন, বা পালিয়ে থাকবো? কি মনে হয় আপনাদের, কি মনে হয় আপনাদের দৃষ্টি দিয়ে বলেন? আপনি কেন থাকবেন স্যার? আপনি কি আর ওইখানে থাকার প্রয়োজন আছে বা পরিবেশ আছে? এখানেই থাকবেন, এটা তো প্রশ্ন উঠে না। ওনারা দুবার করে বুঝতে পারলো না। ওনারা তো এত ট্রেনিং নেওয়া, মুখ দেখলে চোখ দেখলেই বলে দিতে পারে যে কে ওই দেশে যে থেকে যাবে পালিয়ে আর কে চলে আসবে। কেন বুঝতে পারবো? কত টাকা বেতন পাবো আমি আমেরিকায় গেলে? আমি কাজ করলে বাড়ি তো পরের বাড়ি কাজ করা ছাড়া, থালা বাসন মাজা আর গাছে জল দেওয়া, গাছের গোড়া ফোটানো ছাড়া আমি আর কি করতে পারবো? তাহলে কত পাবো? আর আমি আমার পরিবার পরিজন রেখে, সন্তান সন্ততি রেখে আমি কি ওখানে যে থেকে যাব? কিন্তু আমি ভিসা পাইনি। এটি তারা যে বিচার করেছে, কি বিচার করেছে? অর্থাৎ ভুল বিচার করেছে। আমি বলবো ভুল বিচার করেছে। তাদেরকে এই ট্রেনিং দেওয়ার দরকার, জ্যোতিষ ট্রেনিং দেওয়ার দরকার। সব ট্রেনিং এর আগে এই ট্রেনিং দেওয়ার দরকার, যেটা হচ্ছে সামুদ্রিক শাস্ত্র। তাহলে সামুদ্রিক শাস্ত্র গুরুত্ব কিন্তু আর একটা চলে আসলো। সামুদ্রিক শাস্ত্রের কথা একবার বলেছিলাম যে কেউ চোখ পলক মারে আর কেউ দেখে যে আমাকে চোখ মারছে, কিন্তু চোখ মারছে না, সে চোখে পলক দিয়েছে, কিন্তু আমরা দেখছি চোখ মারছে। তো আমাকে দেখে মনে হয়েছে যে হ্যাঁ আমি সন্ত্রাসী কার্যকলাপ করব, বা আমেরিকায় যে খারাপ কিছু করব, বা আমেরিকায় যে থেকে যাব, এরকম মনে হয়েছে। কারো বচনভঙ্গি, কথার মিষ্টতা নেই, এটা তার সহজাত প্রবৃত্তি। তার মানে কি, জন্মকালীন চন্দ্র দেখা যাচ্ছে পাপস্থ হয়ে আছে, তার ভিতর স্নেহ মায়া মমত্ব কম। চন্দ্র দেখা যাচ্ছে অষ্টমে বসে আছে, যেমন আমার চন্দ্র অষ্টমে বসে আছে, আমার মায়া মমত্ব কম, স্নেহ প্রীতি ভালোবাসা আমার এগুলো আমার মধ্যে নেই। তো এই যে ধরুন চন্দ্র অষ্টমে বসে আছে পাপযুক্ত পাপদিষ্ট হয়ে, তাহলে পাপযুক্ত পাপদিষ্ট হয়ে আছে, তার কথা মিষ্টতা থাকবে না। যতই চিনি খাওয়ান না কেন, কথায় আর মিষ্টি আসবে। এটা তার সহজাত প্রবৃত্তি। এই সহজাত প্রবৃত্তি ধরতে হবে সামুদ্রিক শাস্ত্র দিয়ে। কিন্তু সামুদ্রিক শাস্ত্রকে দিয়ে আমরা ধরবো, সেটাকে যদি হরস্কোপের মধ্যে নিয়ে আসি, তখন কি এটা জ্যোতিষের সঙ্গে মিল খাবে না? তখন ভুলের মাত্রা কমবে না? কমবে নাকি? কমবে স্যার, হ্যাঁ, কি অবশ্যই কমবে স্যার। উম, মানে আরো যে স্পেসিফিক। লোক, হ্যাঁ,
যে লোক ধরুন একটি সালিশ বিচার ডাকা হয়েছে, সেই লোক অপরাধী, তো অপরাধী একটু নমনীয় ভাবে কথা বলবে, এটাই স্বাভাবিক। তাহলে নমনীয় ভাবে কথা না বলে গরম গরম কথা বলছে, তাহলে গরম গরম কথা বলছে যে সালিশদার, সে কিন্তু বলছে এই তুই গলা নামিয়ে কথা বল, কিন্তু ওর বাচন ভঙ্গিটাই ওই রকম, ও কি করবে? ও তো কথাই বলে ওই সুরে। তার মানে কি, তাকে ধরতে গেলে কি করতে হবে? দেখতে হবে তার চন্দ্র আসলে নমনীয় না, সে মানুষটি ওই রকম কথা বলে, ওই রকমই তার চলে। তাহলে এইবার আমার চলন বলন তো ওই রকমই হবে, কারণ আমার চন্দ্র পাপস্থ অষ্টমে। তাহলে সেই লোকের চন্দ্র কেমন, কোথায়, যদি তাই দেখে বের করা যায়, তখন কিন্তু একটি প্ল্যানেট মনের মধ্যে যখন গেঁথে যাবে যে এই লোকটি অপরাধী হওয়া সত্ত্বেও অপরাধ বোধকে স্বীকার না করে সে সমান তালে কথা বলে চলেছে, তো কথা বলে চলেছে এবং তার কথাগুলো রূঢ় আচরণ সম্পন্ন। তো এই রূঢ় আচরণ থেকে তাকে কোনো রকমে ভালো বানানো যাচ্ছে না। তার বাবা মা চেষ্টা করছে, ছেলেটি বাধ্যগত হচ্ছে না, এমনকি বড় ভাই বোনেরা চেষ্টা করছে, ছেলেটিকে কোনো রকমে নম্র ভদ্র শান্তশিষ্ট বানাতে পারেনি মানে তার প্ল্যানেটে হয়নি। তাহলে এইবার হয়নি, সামুদ্রিক শাস্ত্র কি বলবে? এভাবে কথা বলে, এইভাবে চোখ নাড়ে, এই তার কান থাকবে, এই তার ললাট থাকবে, এই তার ঠোঁট থাকবে, এই তার হয়তো হাতে এভাবে কথা বলবে, মানুষটি এরকম হবে, এই তো। তো ওইটি যখন আমরা পাবো, ওই মানুষের চরিত্রটা, তখন যদি তার রাশির বৈশিষ্ট্যের সঙ্গে ওই চরিত্রটা মিলাই,